আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আগামীর কেমন বাংলাদেশ দেখতে চাই। আজকের আমাদের অতিথি হিসাবে রয়েছেন সিলেট সদর উপজেলার সাবেক নির্বাচনের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মানবিক ডাক্তার খলিলুর রহমান। আমরা উনার সাথে একটু কথা বলবো, উনার সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে উনার সাথে আলাপ করার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। যে আপনি কেমন আছেন এবং রমজান আপনার কেমন কাটছে? আলহামদুলিল্লাহ, আমি প্রথমেই রমজানের মুবারকবাদ জানাচ্ছি সবাইকে। আর রমজান কেমন যাচ্ছে বললে খুব ভালো যাচ্ছে, এবং রমজানের জন্য সারা বছর অপেক্ষা করি যে কখন রমজান আসবে, এবং রমজানে খুবই ভালো লাগে। জি, বিগত 5ই আগস্টের বাংলাদেশ আর 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ, এখানে আপনি কেমন পার্থক্য দেখছেন আপনার দৃষ্টিতে, যদি একটু বলতেন। খুব সুন্দর প্রশ্ন করেছেন। বিগত 5ই বলতে জুলাইয়ের যে আন্দোলন হলো, বৈষম্য বিরোধী আন্দোলন, এটাই নিশ্চয়ই মিন করতেছেন। তো জুলাই যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, এরপরে 5ই আগস্টের যেটা বিপ্লবের মাধ্যমে আমাদের দেশ একটি স্বাধীনভাবে অর্জন করেছে, এই অর্জনের মাধ্যমে আমাদের যে মৌলিক অধিকারটুকু সেটুকু আমরা ফিরে পেয়েছি। এই মৌলিক অধিকারের মধ্যে ভোটাধিকারও একটা অধিকার, সেই অধিকারটুকু বিগত 15-16 বছর পরে আমরা ফিরে পেয়েছি বলে আমি মনে করি। ধন্যবাদ। আমরা আরেকটি প্রশ্ন আমরা আপনার সাথে যুক্ত করতে চাই, সেটি হচ্ছে আমরা জানি যে সিলেট সদর উপজেলার বৃহত্তর এলাকায় মানবিক একজন ডাক্তার হিসাবে সাধারণ জনগণ আপনাকে উপাধি দিয়েছে। এই মানবিক ডাক্তার হয়ে ওঠার যদি গল্পটুকু যদি সংক্ষেপে একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমি মানবিক ডাক্তার হয়ে ওঠার পিছনে কারণ যদি জানেন, নিশ্চয়ই আপনারা জানেন যে আমি দীর্ঘ 21টি বছর সিলেট টুকের বাজারে, আমি 2002 সালে MBBS কমপ্লিট করার পর থেকে টুকের বাজারে আমার চেম্বার দিয়ে আমি চিকিৎসা সেবায় আমার সাধারণ জনগণের সাথে মিশে আছি। এর মাধ্যমে আমি আমার যে ন্যায্য পাওনা, আমার যে ভিজিটটুকু, সেটুকু আমি চেষ্টা করেছি সব সময় কমিয়ে রাখার জন্য, যাতে আমার গরিব অসহায় মানুষরা সুবিধা পায়। আর এর মাধ্যমেও আমি বিগত বন্যা গেল, করোনা গেল, করোনার মধ্যে আমি, আপনি জানেন, চেম্বার করেছি নিয়মিত। কারণ করোনার সময় অনেকে ভয়ে ঘরে ছিল, কিন্তু আমি ঘরে বসে থাকি নাই। আমার কাছে মনে হয়েছিল আমি যদি যে ডাক্তারি পেশা নিয়ে আসি, যেহেতু করোনা একটা মহামারী ডিজিজ, এই ডিজিজকে রক্ষা করার জন্য তো চিকিৎসকের দরকার। অবশ্যই ডিজিজ আল্লাহ দিয়েছেন, কিন্তু এর উসিল্লা একজন থাকতে হবে। এই উসিল্লাকারী হিসাবে যেহেতু আমি একজন ডাক্তারি পেশায় জড়িত ছিলাম, আমার মাঝে ডাক্তারি মেধাটুকু আল্লাহ দিয়েছেন, সেটুকুকে কাজে লাগানোর জন্য আমি বিগত করোনার সময় নিরবিচ্ছিন্নভাবে আমি চেম্বার করে গিয়েছি। এরপরে বন্যা আসলো, বন্যার সময় 22-এর বন্যা, বিশাল বন্যার সময় আমি চেষ্টা করেছি আমার যথাসাধ্য, আমি আমার ব্যক্তিগতভাবে এবং এলাকার সহযোগিতা নিয়ে যে মানুষকে কিভাবে সহযোগিতা করা যায় এটাও করেছি। এরপরে বন্যার পরে যখন দেখলাম যে মানুষজনের হাতে টাকা পয়সা নেই, তখন ক্রাইসিস দেখা দিয়েছে, তখন আমি ঘোষণা করেছিলাম, আমার ফেসবুক আইডিতে ঢুকলে এখনো পাবেন, যে 22 সালের বন্যার পরে আমি 1 সপ্তাহ প্রতিদিন আমি 150 থেকে 200 রোগী আমার চেম্বারে বসে ভিজিট ছাড়া নিয়েছি। এবং মানবিক হয়ে উঠার পিছনে আমি মনে করি আমার সদরের জনগণ আমাকে এটা বলেই রাখে মানবিক ডাক্তার। মানবিক ডাক্তার হয়ে উঠার পিছনে এটাই কারণ, যে আমার যখন যে সিচুয়েশন আসছে, যখন যে অবস্থায় মানুষ কষ্ট করেছে, এই কষ্ট করার সময় আমি তাদের পাশে ছিলাম, চেষ্টা করেছি তাদেরকে মানে সুযোগ সুবিধা দিয়ে, যাতে তারা অন্তত ডিজিজ গুলাকে, আমি তাদের রোগ এবং ডাক্তার হিসাবে যে একটা সম্পর্ক রোগীদের সাথে, এই সম্পর্কটুকু বজায় রাখার, এবং মানুষকে আমি আসলে অত্যন্ত আপন ভেবে আমি চিকিৎসা করে থাকি। এর জন্যই হয়তো অনেকে আমাকে নিজের ভাই ভাতিজা ছেলে মনে করে, এই বলে হয়তো দিয়েছে। আমি আসলে এটা আমার প্রাপ্য না, মানুষ থেকে এই প্রাপ্য, এবং আপনারা বলতেছেন বিদায় আমি বললাম, এই কারণেই বলা। জি, ইদানিং আমরা আরেকটা বিষয় লক্ষ্য করেছি, আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দেখেছি আপনি অতিথি হয়ে যাচ্ছেন, এবং মানুষ আরো বিভিন্ন অতিথি থাকা সত্ত্বেও আপনাকে পছন্দ করছেন। আপনি বিভিন্ন মানবিক কাজের সাথে ইদানিং আমরা লক্ষ্য করছি খুবই
এর আগেও করেছেন, কিন্তু ইদানিং আরো বেশি খুব জোরে সোরে আপনি করে যাচ্ছেন। সেই বিশেষ করে খেলাধুলা সহ বিভিন্ন বিয়ে শাদী সহ বিভিন্ন ভাবে মানুষকে সহায়তা করে যাচ্ছেন। সেই যে আপনার কাজটুকু করছেন সেগুলাকে আসলে কিভাবে দেখছেন? বা মানুষ হিসাবে এই পৃথিবীতে আমার জন্ম হয়েছিল, আমি জন্ম হওয়ার পরে শিক্ষা গ্রহণ করে আমি গরিব অসহায় মানুষের সাথে মিশে দেখেছি যে মানুষ কিভাবে টাকার জন্য সংগ্রাম করে, পরিশ্রম করে। এর বিদায় আমি বিগত দীর্ঘদিন থেকে, আপনারা জানেন ইদানিং না, আমি দীর্ঘ 10, 12, 15 বছর থেকে খেলাধুলা, ওয়াজ মাহফিল, মসজিদ মাদ্রাসা বিভিন্ন কাজে কর্মে জড়িত। এবং কেউ দাওয়াত দিলে বিয়ে শাদীর চেষ্টা করি যে তাদের মধ্যে তাদের অনুষ্ঠানটুকু গিয়ে অন্তত শরীক হওয়ার। কোয়েকশন আপনার কাছে আমরা ইদানিং লক্ষ্য করেছি বিভিন্ন দিন ধরে আপনি তরুণদের নিয়ে কাজ করছেন, আর আমাদের এই তরুণ সমাজকে নিয়ে আগামীতে আপনার কি চিন্তা ভাবনা রয়েছে সেটা যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে, সুন্দর একটি প্রশ্ন করেছেন এবং অত্যন্ত দরকারি একটা প্রশ্ন। কারণ বর্তমান বাংলাদেশ হলো তারুণ্যের বাংলাদেশ। আমাদের মা বাবা বৃদ্ধ যারা ছিল ওরা বয়সে প্রৌঢ় হয়ে গেছে, কিন্তু এখনকার যে যুব সমাজ, এইটা তরুণ সমাজ। এই তরুণ সমাজকে নিয়ে আমার ভাবনা হলো যে আমার সিলেট সদরের যে তরুণ যুব সমাজ আছে ওদেরকে কিভাবে শিক্ষায় সুশিক্ষিত করে তোলা, তারপরে তাদের কর্মসংস্থান, তাদের বেকারত্ব, তাদের খেলাধুলা। আপনারা জানেন যে আমি খেলাধুলাকে অত্যন্ত ভালোবেসে তাদের পাশে থাকি। তাদেরকে খেলাধুলায় উৎসাহিত করে কিভাবে সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে তাদেরকে বিচরণ করিয়ে তাদেরকে কিভাবে তাদের মনোপ্রাণ সামাজিকভাবে উন্নত করা যায়, সেদিকে আমার একটা লক্ষ্য আছে। এবং তরুণদেরকে এই সিলেটের যুব সমাজ, তরুণ সমাজ আমরা একটু বড় হইলে চিন্তা করি যে আমরা বিদেশে চলে যাব। এই বিদেশমুখী না হয়ে আমরা যেন দেশে কিছু করতে পারি, তার মাধ্যমে আমারও ভিতরে অনেকগুলা চিন্তা আছে যে কিভাবে তরুণদেরকে নিয়ে কাজ করার। সেই হিসাবে আমি আসলে সদরের বিভিন্ন তরুণ সমাজের সাথে মিশে আছি, এই কারণে যে আমার তারুণ্যকে ধরে রাখলেই আমি এক সময় তাদের মাধ্যমে, তাদেরকে দিয়ে আমার এই সমাজটাকে উন্নত করতে পারবো। এবং এই তরুণ সমাজ আমার দরকার, এবং তরুণ সমাজকে আমারও অনেক কিছু দেওয়ার আছে বলে আমি মনে করি। জি, আরেকটু আমি আপনার সাথে যোগ করতে চাই। আমরা দেখেছি যে বিভিন্ন খেলাধুলা, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তরুণদের নিয়ে কাজ করছেন। আবার অন্যদিকে যদি আমরা একটু চিন্তা করি, আমরা পাড়া মহল্লায় যুব সমাজরাই কিন্তু বেশি মাদকাসক্ত হচ্ছে। তো সেদিক দিয়ে যুব সমাজের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? ধন্যবাদ আপনাকে। আসলে তরুণ সমাজ মাদকাসক্ত হওয়ার পিছনে কারণ হলো তাদের পারিবারিক শিক্ষার ক্ষেত্রে হয়তো গুরুত্বারোপ সঠিকভাবে পাচ্ছে না। একজন শিশু বয়সের ছাত্র যখন সে তারুণ্যে পৌঁছে, তার মধ্যে তখন যে স্বভাব সুলভ আচরণ, সে ভালো পরিবেশ পাওয়ার কথা, সেই পরিবেশটুকু পাচ্ছে না বিদায় হয়তো কেউ না কেউ মাদকাসক্ত হচ্ছে, এবং মাদকের বিস্তৃতিটা আমাদের সমাজে ডে বাই ডে বাড়তেছে। আমি আশা করি এই তরুণ সমাজকে মাদকের ভয়াবহতাকে দূর করে আমরা আমাদের মধ্যে ফিরিয়ে আনার জন্য ইনশাল্লাহ আমার কাজ অব্যাহত থাকবে। এবং আপনাদেরকে ইনশাল্লাহ আমি মনে করি আগামীতে সুন্দর একটি সমাজ এবং সুন্দর তারুণ্য সমাজ তাদেরকে দিতে পারবো, যাতে তরুণরা আমাদের বিপদকামী না হয়ে আমাদের মাধ্যমে ফিরে আসে এবং তারা সমাজের জন্য কিছু ভালো কাজ করে বলে আমি আশাবাদ ব্যক্ত করবো ইনশাল্লাহ। এবং এখানে আমার ছোট্ট একটা প্রশ্ন আছে, যেটি হচ্ছে আপনি একজন মানবিক ডাক্তার এবং আপনি মানব সেবাকে ইবাদত হিসাবে মনে করেন, যেমনটি আমরা যতটুকু লক্ষ্য করেছি। কিন্তু হঠাৎ করে এই নির্বাচনে প্রার্থী হওয়ার পিছনের গল্পটা যদি একটু বলতেন। আচ্ছা, নির্বাচনে প্রার্থী হওয়ার গল্প আমি বলবো যে আমি বিগত নির্বাচনে আমি আমার সিলেট সদরের জনগণ, যখন আমার সাধারণ জনগণ বলল যে কেউ স্যার ডাকে, কেউ ছেলে ডাকে, কেউ ভাই ডাকে, বললো ভাই আপনি নির্বাচনে আসেন, আসলে আমরা আপনার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ কাজ করার। এবং আমি দেখলাম যে নির্বাচনে বিগত 15-16টি বছর এককভাবে একচ্ছত্র আধিপত্য একটি দল করে যাচ্ছে। সেই থেকে আমি, যেহেতু আমি কোনো দলের সাথে সম্পৃক্ত না সরাসরি ভাবে, এবং কোনো দলীয় পোস্ট পদবি বহনও করি না এখন পর্যন্ত, তার মাধ্যমে আমি আমার যে সদরের জনগণ ছিল, জনগণের যে মৌলিক চাহিদাটুকু সেটা সরকার দিতে হবে, কিন্তু প্রকৃত একজন মানুষ লাগবে আমি মনে করি। এই প্রকৃত মানুষ সৎ থাকতে হবে, সততা থাকতে হবে,
যার মাধ্যমে সরকারের বিভিন্ন জিনিসপত্র আসবে বা টাকা পয়সা হোক, বিভিন্ন সহযোগিতার মাধ্যমে হোক, যেগুলো আসবে সরকার থেকে, এগুলা সঠিক একজন মানুষ থাকলে বন্টন করে দেওয়া সহজ। সেই বিধায় আমি নির্বাচনে এসেছিলাম, এবং আপনারা জানেন নির্বাচনের বিষয়টুকু সেই মাধ্যমেই আসা আসলে। যাই হোক, ডাক্তার খলিলুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও আপনার মহামূল্যবান ব্যস্ততম সময়টুকু ফেলে কিন্তু আমাদেরকে সময় দিয়েছেন। আরেকটি ছোট্ট একটি প্রশ্ন, যেহেতু বিগত সদর উপজেলা নির্বাচনে আপনি প্রার্থী হয়েছিলেন, আগামীতেও আবার নির্বাচন হবে নিশ্চয়ই, আমরা সবাই আশা করছি। মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার একটা সুযোগ পেয়েছে। বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5ই আগস্টের পর থেকে মানুষ আগামীর সুন্দর একটি বাংলাদেশ দেখার স্বপ্ন দেখছে। সার্বিক বিষয় মিলিয়ে আগামীতে আপনি আবার নির্বাচনে প্রার্থী হবেন কিনা সেটা একটু যদি বলতেন। খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে এই প্রশ্নটা আমি মনে করি আমার মনের প্রশ্নটাই আপনি করেছেন। ইনশাআল্লাহ আমি সদরের সাধারণ জনগণ আমার পাশে আছে এবং থাকবে। আমি বিশ্বাস করি আমি বিগত 21টি বছর যে সার্ভিসটুকু দিয়েছি এই সদরের জনগণকে, সদরের জনগণ ভোটাধিকার তাদের প্রয়োগ করার জন্য এবং সঠিক মানুষটিকে নির্বাচন করার জন্য তারা সব সময় ইচ্ছা প্রকাশ করতেছে। এবং আগামী যদি সদরে সুষ্ঠু নির্বাচন হয়, এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি সাধারণ জনগণ সঠিক ভোট প্রয়োগ করতে পারে, তাহলে ইনশাল্লাহ আমি তাদের জন্য আমি নির্বাচনে আসছি এবং থাকবো, এবং আমার নির্বাচন করার ইচ্ছা আছে। আমি তাদের জন্যই নির্বাচন করব। যাদের ঘরে খাবার নাই তাদের ঘরে খাবার দেওয়ার জন্য, যাদের ছেলে মেয়েটিকে বিয়ে দিতে পারতেছে না তাদের মেয়ের বিয়ে দেওয়ার জন্য, যাদের চিকিৎসার অভাবে চিকিৎসা করাইতে পারতেছে না তাদেরকে দেওয়ার জন্য, অর্থাৎ আমার যে চিকিৎসা সেবার পাশাপাশি সরকারি যত সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধাটুকু তাদের সঠিক জায়গায় সঠিকভাবে বন্টন করে দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি হয়তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আবার নির্বাচনে আসবো। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আমরা আপনাদের কাছ থেকে একটা জানতে চাইবো যে, যেহেতু আপনি বিগত সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন, পাশাপাশি আপনি মানবিক বিভিন্ন কার্যক্রম করছেন, সদর উপজেলাবাসী কিন্তু আপনার দিকে অনেক কিছু আপনাকে নিয়ে স্বপ্ন দেখছে, আপনার দিকে তাকিয়ে রয়েছে। সর্বশেষ সদর উপজেলাবাসীর উদ্দেশ্যে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার চ্যানেলকে। সদর উপজেলাবাসীকে বলবো যে আপনারা সঠিক মানুষটিকে সঠিক সময়ে সঠিক মূল্যায়ন দেন। ইনশাআল্লাহ এই সঠিক মানুষ যদি আমি হই তাহলে আমি বলবো আমার পাশে আপনারা থাকেন। যদি মনে করেন আরেকজন আসে আমি বলবো তার পাশেও থাকেন। কিন্তু আপনারা যেন নির্বাচন করতে আমরা অতীতে দেখেছি ভুল করেছেন। আমি চাই না যে সিলেট সদরের জনগণ ভুল পথে যাক এবং ভুল পথে নির্বাচন করে পরবর্তী 5টি বছর তারা সঠিক মানুষের পিছনে না গিয়ে অন্য মানুষের পিছনে গিয়ে তাদের যে অধিকারটুকু আছে তাদের অধিকারটুকু হরণ করে কেউ নেওক, এবং তাদের অধিকারটুকু তাদেরকে না দিয়ে ব্যক্তিকেন্দ্রিক যাতে না হয়, এই আশাবাদ আমি সদরের জনগণের কাছে রাখবো। এবং আমি আবারও আপনাদের সদরের জনগণকে বলবো আপনারা আমার পাশে ছিলেন, পাশে থাকবেন ইনশাল্লাহ। ভবিষ্যতে আশা করি আপনাদের আমি যত সুযোগ সুবিধা দেওয়ার সব দিয়ে ইনশাল্লাহ আপনাদের পাশে আমিও থাকবো, এই ওয়াদাবদ্ধ হচ্ছে ইনশাল্লাহ এই লাইভের মাধ্যমে। এবং সদরের জনগণ আমি আশা করি সঠিক মানুষটিকে নির্বাচন করে নিবে। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পবিত্র মাহে রমাদান মাসে আপনার মহামূল্যবান ব্যস্ততম সময়টুকু দিয়ে আমাদেরকে আজকে প্রাণবন্ত করে তুলেছেন। আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।